চোপড়ায় যে 4টে বাচ্চা ছেলে বিএসএফের অপদার্থতার জন্য মরে গেল, একবেলাও চোপড়া বাচ্চা ছেলেগুলোর জন্য তাদের মা বাবার জন্য প্রাণ কাঁদে না? সন্দেশখালির জন্য প্রাণ কাঁদলে নিশ্চয়ই কাঁদুক, চোপড়ার বাচ্চাগুলোর পরিবারের জন্য তাদের প্রাণ কাঁদে না? নাকি ওখানে গেলে পলিটিক্যাল ডিভিডেন্ড নেই, ওখানে গেলে বিজেপির অসুবিধা হবে, তাই বিজেপির ওই জগাই মাধাই গদাই বিজেপি কংগ্রেস সিপিএম চোপড়া নিয়ে চুপ, সন্দেশখালি নিয়ে সরব? হতেই পারে সন্দেশখালি নিয়ে সরব, কিন্তু চোপড়া নিয়ে কাঁদে তাদের মুখ বন্ধ কেন? ওই একটাই কারণে, চোপড়ায় ভোট ব্যাঙ্কটা কাজে লাগবে না, তার জন্য সন্দেশখালি নিয়ে বলতে হবে। সন্দেশখালি নিয়ে বলুন, তার সাথে যদি মানবিকতা থাকে চোপড়া নিয়েও মুখ খুলুন। একদমই। শিবু হাজরা গ্রেপ্তারের প্রসঙ্গ রেশ টেনে আমি একটি কথা, যাকে এই সন্দেশখালি যার বিরুদ্ধে মূল অভিযোগ করছে সেই শেখ শাহজাহান, তাকে পাওয়া যাচ্ছে না। এবং 12:30টার সময় একটা পার্টি অফিসে কিসের মিটিং থাকতে পারে? কিসের মিটিং এই চলতে পারে 12:30 1টার সময়? রাজনৈতিক মিটিং কিনা অন্য কোনো? না, শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, পুলিশ খুঁজছে নিশ্চিতভাবে। রবীন্দ্রনাথের নোবেল তো আজকে 18 বছর বয়স হয়ে গেলে একটা মানুষের ভোটাধিকার জন্মে যায়। 2004 সালে হারিয়েছিল, 20 বছর হয়ে গেছে, মানুষ সাবালক হয়ে গেছে। আর 2004-এ যে বাচ্চাটা জন্মেছে আজকে সে ভোট দিচ্ছে, বিধানসভায় ভোট দিয়েছে, আগামী দিন লোকসভায় ভোট দেবে। সেই বাচ্চাটাও জানে না রবীন্দ্রনাথের নোবেল কোথায়। আর শেখ শাহজাহান কোথায় তো বিজেপি বলছে। যারা কেন্দ্রীয় মন্ত্রী আছে, হাফ প্যান্ট মন্ত্রী নিশীথ প্রামাণিক, যার বিরুদ্ধে স্মাগলার, নারী পাচার, শিশু পাচারের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি করেছিল। আমরা বলিনি যে ও স্মাগলার ও নারী পাচারকারী ও শিশু পাচারকারী। ও বলেছে নাকি মায়ানমারে আছে। শুভেন্দু বলছে ও ভেরিতে লুকিয়ে আছে। আবার এখানে একটা অরণ্যদেব বিচারপতি আছে, যার সব রায় খারিজ হয়ে যায়, ও গিয়ে বলছে বাংলাদেশ পালিয়ে গেছে। আগে ঠিক করুক কোথায় আছে শাহজাহান। শাহজাহান লাক্ষাদ্বীপে ঘুরতে যায়নি, মোদিজির আমন্ত্রণ পেয়ে, আমি এইটুকু বলতে পারি। কোথায় আছে পুলিশ দেখছে, পুলিশ খুঁজে বের করবে নিশ্চিতভাবে। ভরসা রাখুন, মমতা ব্যানার্জি প্রশাসন কোনো অপরাধী যদি অপরাধ করে থাকে তাকে রেয়াত করবে না। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এক ধাপ এগিয়ে বুদ্ধবাবুকে একেবারে থ্যাঙ্কস, যে বুদ্ধবাবুর উদারতার জন্যই এই মমতা ব্যানার্জি আজকে পর্যন্ত এই জ্বালা যন্ত্রণা নাকি তার সহ্য করতে হচ্ছে, রাজ্যবাসীর সহ্য করতে হচ্ছে। ওই 18 দিন যখন হাইওয়ে আটকে বসেছিল, পিটিয়ে তুলে দেওয়া উচিত। ওই নারদার টাকা খবরের কাগজে মুড়িয়ে দেখিয়েছিল, তারপর জেলে যাওয়া বাসতে পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডেকেছে, বাবা বলে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগ দিয়েছে। এখন পাশের বাড়ির জেঠুকে দাদু বলে ডাকবে কিনা সেটা ঠিক করতে হবে। এত বড় বড় ডায়লগ মারছে। সিঙ্গুরের ধর্ণামঞ্চ তো এসে বক্তৃতা দিচ্ছিল। বুদ্ধবাবুর পুলিশ তাহলে যদি শুভেন্দুকে পেদিয়ে ওই মঞ্চ থেকে নামিয়ে দিত, তাহলে শুভেন্দু তখন টেটটা পেত। শুনুন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিলেন। মমতা ব্যানার্জি গরিব কৃষকের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন বলে। বুদ্ধবাবুর পুলিশের হিম্মত হতো না সেই আন্দোলনকে দমন করবার। তাহলে রাষ্ট্র, গোটা পশ্চিমবাংলা দেখত যে বিদ্রোহ কাকে বলে মানুষের। সিঙ্গুরের সময় বাংলার সমস্ত মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল। শুভেন্দু অধিকারী আজ বড় বড় দালালি করছে, বুদ্ধবাবুকে সার্টিফিকেট দিচ্ছে। যে বুদ্ধ নন্দীগ্রামে গুলি চালিয়েছে, যে বুদ্ধ নন্দীগ্রামে খুন করার পর লন্ডনের ফিল্ম ফেস্টিভ্যাল উৎসব করছিল, সেই বুদ্ধকে সার্টিফিকেট দিচ্ছে শুভেন্দু। ঠিকই আছে, এতটা নিচে নেমেছে যখন, শুভেন্দুর পক্ষে এটা বলা সম্ভব। আসলে নিজের পাপের দায় ঢাকতে গেলে এই ধরনের কথাবার্তা বলতে হয়। এখন শুধু মোদিজিকে, অমিত শাহকে খুশি করলে হবে না, এখন বুদ্ধবাবুকেও খুশি করতে হবে। ওর কোনো দায়বদ্ধতা আছে। পাশের বাড়ি কাকুকে বাবা ডেকেছে, এবার জেঠুকে দাদু বলে ডাকার সময় এসছে। না, এই নন্দীগ্রাম কিন্তু পথ দেখিয়েছিল তৃণমূলকে, যে এই নেতা, এই নন্দীগ্রাম, সেই লড়াই, সেই অগ্নিগর্ভ যুগ। কিন্তু আবার এই সন্দেশখালির লাঠি, বাঁশ, এগুলোও কি পথ দেখাবে? এই কি নন্দীগ্রাম ইকুয়ালস টু সন্দেশখালি একই জিনিস? শুনুন, নন্দীগ্রামে রাষ্ট্রীয় দমন হয়েছিল, পুলিশ গুলি চালিয়েছিল, পুলিশের পোশাক পরে সিপিএমের ক্যাডাররা গুলি চালিয়েছিল। মমতা ব্যানার্জির প্রশাসন ট্রিগার হ্যাপি প্রশাসন নয়। মমতা ব্যানার্জি পুলিশ গুলি চালায় না। মমতা ব্যানার্জির প্রশাসন উল্টে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি অভিযুক্ত থাকে তাকেও গ্রেপ্তার করে। পার্থক্যটা এখানেই। শিরদাঁড়ার তফাৎটা মমতা ব্যানার্জির প্রশাসন পুরো পরিষ্কার করে বুঝিয়ে দেয়। তার জন্যই মমতা ব্যানার্জির পাশে বাংলার মানুষ বারংবার রায় দেয়। 2021-এ দিয়েছে, 16-এ দিয়েছে, 11-এ দিয়েছে, 24-এ আবার বাংলার মানুষ বুঝিয়ে দেবে। 21টা ট্রেলার ছিল, পুরো সিনেমাটা 24-এ বাংলার মানুষ গোটা দেশকে দেখাবে। আপনি অরণ্য বললেন, অরণ্য বলতে তো বন। এই বন দপ্তর চলে গেল বীরবাহা হাসদার কাছে, জ্যোতিপ্রিয় মল্লিক আজকে সরিয়ে দেওয়া হলো। কী ছবিটা দাঁড়ালো? এতদিন রেখে দেওয়ারই বা কী মানেছে? না, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে ক্যাবিনেট চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যের যারা মন্ত্রী তারা দপ্তরগুলো চালান। তাই দপ্তর কোন দপ্তর কখন কার কাছে গেল সেটা ইমমেটেরিয়াল। আসল হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ক্যাবিনেট যেই যখন সে দায়িত্বে থাকবে সে মানুষের জন্য কাজ করবে। সেই কাজ করতে গিয়ে যদি কোথাও ত্রুটি বিচ্যুতি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন। বরঞ্চ আমার মনে হয় আগামী দিন এর ফলে প্রশাসনিক কাজে আরও দক্ষভাবে গতি বাড়বে। কারণ বীরবাহা হাসদা একজন তরুণ প্রজন্মের একজন রাজনৈতিক নেত্রী। এই যে একটু আগে নারীর কথা বলছিলেন, নারী নির্যাতন, এই এত বড় বড় কথা বলছে মহিলাদের সম্পর্কে নাকি তৃণমূল এত খারাপ। শুভেন্দু অধিকারী, বীরবাহা হাসদা একজন আদিবাসী মহিলা,
একজন আদিবাসী মহিলার সম্পর্কে ভুলে যান সে রাজ্যের মন্ত্রী, তাকে বলছে বীরবাহা হাসদা ওকে আমি জুতার তলে রাখি। এটা কোন ভাষা, কোন শিক্ষা? আসলে শুভেন্দুর শিক্ষাটাই এটা। ও বিজেপিতে গেছে, নতুন করে ওকে প্রমাণ করতে হবে ও বড় বিজেপি। তার জন্য শুভেন্দু নারী বিরোধী, শুভেন্দু একজন মানে অত্যন্ত অশিক্ষিত বললেও কম বলা হয়। রাহুল গান্ধী সম্পর্কে যে শব্দবন্ধ কদিন আগে ব্যবহার করেছে, আমার সাথে রাহুল গান্ধীর মতের পার্থক্য থাকতেই পারে, সে অন্য দল করে, আমি অন্য দল করি, এই বলে তাকে আমি ওই শব্দবন্ধ ব্যবহার করব? আমি যদি শুভেন্দু অধিকারীকে আজকে তার পিতৃদেব নিয়ে এই শব্দবন্ধ ব্যবহার করি, সেটা কি শুভেন্দু অধিকারীর জন্য খুব সুখশ্রাব্য হবে? আসলে তারা নিজেরাই সেটার পরিচয় দেন যে সংস্কৃতি তারা নিজেরা ধারণ করেন। কোন দিন তো পরে বলবে আমার বাবা তৃণমূল হয়েছিল কেন, এটাই অপরাধ। আসলে ওর বাবা তো কংগ্রেসের টিকিটে লড়েছিল 98 সালে, লড়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এই যে বড় বড় কথা বলে না, নন্দীগ্রাম না হলে মমতা ব্যানার্জি হতো না। আরে নন্দীগ্রাম আন্দোলনের নেত্রী মমতা ব্যানার্জি, তুমি তার কর্মী ছিলে। তোমার বাবা যদি এত বড় নেতাই হয়ে থাকে, 98 সালে দল তৈরি হওয়ার পর প্রথম নির্বাচন, তখন সিপিআইয়ের ক্যান্ডিডেটের বিরুদ্ধে ওখানে আমাদের প্রার্থী ছিলেন অখিলগিরি। হ্যাঁ, অখিলগিরি পরাজিত হয়েছিলেন 1.5 লক্ষের কাছাকাছি ভোটে, কিন্তু তোমার বাবার তো জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তোমার বাবা যদি এত বড় নেতা হয়ে থাকতো, তাহলে তোমার বাবার জামানত বাজেয়াপ্ত হয়েছিল কেন কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে? তোমার মূরত্ব সেদিনকে বাংলার মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ বুঝে গিয়েছিল। মমতা ব্যানার্জি যদি 3টে দপ্তরের মন্ত্রিত্ব, বাপ ভাইকে ক্যাবিনেট এমপি না করে ওকে 35টা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব না দিত, তাহলে শুভেন্দু অধিকারী আজকে এই জায়গায় আসতো না। আসলে যে থালায় ভাত খায় সেই থালায় যে ফুটো করে তাকে বলে অকৃতজ্ঞ। শুভেন্দু অধিকারীর মতো একটা অকৃতজ্ঞ, বেঈমান, দালাল, একটা ঘুষখোর, একটা নারদার টাকাখোর, সারদার এফআইআরে নাম থাকা পাক্কা চিটিংবাজ পশ্চিমবাংলার বুকে এই ধরনের কলঙ্কিত রাজনীতিবিদ এর আগে আসেনি। তাই ওর কথা বিজেপিও আজকে বুঝতে পারছে। বিজেপির এই দল, বিজেপির বিধায়ক দল ওর বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। আগের অধিবেশনে ওয়াকআউট করেছে, অশোক লাহিড়ী সহ প্রায় 15 জন বিধায়ক ওর সাথে ওয়াকআউট করেনি। কেন করেনি? শুভেন্দুর নেতৃত্বে অনাস্থা প্রকাশ করছে স্বয়ং বিজেপি নিজে। এখন ওর সাথে সুকান্তর লড়াই, কে কত বেশি নাটক করতে পারবে। একদিন শুভেন্দু দেখাচ্ছে ওর পায়ে নাকি খুব চোট লেগেছে, পরের দিন সুকান্ত গাড়ির বোনেটের উপর নিজে থেকে পড়ে গিয়ে নাটক করে যাচ্ছে অক্সিজেন নেওয়া। এই নাটক বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ জানে তার সুখ দুঃখের সাথীকে, গরিব মানুষ চেনে। এই বাংলার বুকে তার পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। একদম আমরা শেষের দিকে এসে পৌঁছেছি। রাজশ্রী লাহিড়ী একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচলিত, সেই বক্তব্য হিন্দু মুসলিম প্রসঙ্গ। শেখ শাহজাহান বেছে বেছে হিন্দু বাড়ির উপর আক্রমণ করছে, তাদের মহিলাদের টার্গেট করছে। এরকম কি ইস্যুটা যে হিন্দু বাড়ির উপরেই আক্রমণটা হচ্ছে সন্দেশখালিতে, মুসলিম একটাও মুখ নেই, যার কারণে হিন্দুরা ওখানে অত্যাচারিত হচ্ছে, তারা আন্দোলন করছে? কে রাজশ্রী লাহিড়ী? দেরানার একটা কর্মী, তার কথা এত গুরুত্ব দেওয়ার কী আছে? তবে হ্যাঁ, বিজেপির রাজনীতি এটা ধর্মের রাজনীতি। তার জন্য দেখেন না, একটা অসম্পূর্ণ মন্দির, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি তারা জানি অসম্পূর্ণ মন্দিরে দেবতার বিগ্রহ প্রতিষ্ঠা হয় না, দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয় না। একটা অসম্পূর্ণ মন্দির, যে মন্দির তৈরি করতে আরও 1.5 বছর সময় লাগবে, সেই মন্দিরকে 22শে জানুয়ারি ধুমধাম করে উদ্বোধন করতে হয় কেন? ভগবান রামকে 24-এর লোকসভা ভোটের আগে পার্টির ইলেকশন এজেন্ট হিসেবে বুথে বুথে দেখাতে হবে বিজেপিকে। ভগবান রামকে আমরা যারা ভালোবাসি, আমরা হৃদয়ে ধারণ করি, বিজেপির মতো পার্টি অফিসে পার্টির ক্যাডার বানিয়ে রাখি না। তাই ওদের মুখ থেকে এগুলি প্রত্যাশিত। আগেরবার পুলওয়ামায় আমাদের দেশের সেনা জওয়ানদের রক্তের বিনিময়ে মোদি ভোট চেয়েছিল, বলেছিল যে এর বিনিময়ে আমাকে ভোট দিন। এবার বলবে রামের বিনিময়ে আমাকে ভোট দিন। রামের ছবি ছোট, মোদির ছবি বড়। এরা ভগবান রামের ধ্বজাধারী, এরা ভগবান রামের উপাসক বলে আপনার মনে হয়? এরা ধান্দাবাজ, এরা ধান্দা, নিজের রাজনৈতিক ফায়দা ছাড়া আর কিছু বোঝে না। তাই স্বাভাবিকভাবেই এরা চাইবে হিন্দু মুসলমানে ভোট ভাগ করতে। মমতা ব্যানার্জি যতদিন বাংলার মসনদে থাকবেন, এ রাজ্য হিন্দু মুসলমানে ভাগ হবে না। এ রাজ্য গরিব মানুষ, বস্তির মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই মিলে, তপশিলি, আদিবাসী সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। সেই বার্তা বারংবার দিয়েছেন, আগামী দিনও আবার দেবেন। একদম শেষ প্রশ্ন, ছেড়ে যাওয়ার পালা। দীপক অধিকারী, সাংসদ ঘাটাল, পদত্যাগ করতে চেয়েছিলেন, রাজনীতি থেকে বিদায় নেবেন বলেছিলেন, যদিও তাকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সমন্বয়ে বোঝানো হয়েছে। মিমি চক্রবর্তী তারপরে করলেন কি? পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন মমতা ব্যানার্জির কাছে। কি একেবারে ঢল পড়ে যাবে? বৃদ্ধজনেরা, সেলিব্রিটিরা সবাই এটা ছেড়ে বেরিয়ে, অন্তত তৃণমূলের রাজনীতি তারা করতে চাইছে না। কি হচ্ছে দলে? না, আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর রয়েছে। দেবকে দেখুন, গত 2 বছর ধরে কোনো এজেন্সি কিছু করেনি। যেই মুহূর্তে দেব ঘোষণা করলেন যে বাংলার সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বেই তিনি আবার ঘাটালে লড়বেন, এই মাত্র 3 দিন আগের ঘটনা, তারপরে ইডির নোটিশ আসলো দেবের কাছে। ওই ক্রোনোলজিটা বুঝে গেলেন। আর মিমি চক্রবর্তী বা দেব, এদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই শুধুমাত্র প্রথাগত রাজনীতির বাইরেও সমাজের বিভিন্ন সেকশনের মানুষ যাতে প্রতিনিধিত্বমূলক জনপ্রতিনিধিত্বে অংশগ্রহণ করেন, তার জন্য সেই চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি নিজে একজন কর্পোরেট চাকরি করতাম,
আমার মতো অসংখ্য তরুণ তরুণী যারা বিভিন্ন পেশায় ছিলেন তারা রাজনীতিতে যোগদান করেছেন। আমরা কলকাতা পুরসভার জনপ্রতিনিধি হয়েছি। আবার মিমি বা দেব এই জনপ্রতিনিধিরা এরা তারকা হতে পারেন, কিন্তু সমাজের সব সেকশন, কেউ ডাক্তার, আজকে দেখেছেন রাজ্যসভার নমিনেশনের সাংবাদিক, বহু পেশার, বহু সংবাদ মাধ্যম, অভিনেতা, অভিনেত্রী, ডাক্তার, বিভিন্ন পেশার মানুষ, ক্রীড়াবিদ, তারা তৃণমূল কংগ্রেসকে বহু ক্ষেত্রে সমৃদ্ধ করেছেন। এবং আমরা মনে করি রাজনীতিটা সব মানুষের প্রতিনিধিত্বের প্রয়োজন, সেই সেকশন অফ পিপল। আজকে পার্লামেন্টে প্রসূন ব্যানার্জির মতো ফুটবলার রয়েছে, আমাদের বিধানসভায় বিদেশ বসুর মতো ফুটবলার রয়েছে, আমাদের মনোজ তিওয়ারি বাংলার ক্যাপ্টেন, বাংলার হয়ে মাঠেও সেঞ্চুরি হাঁকাচ্ছেন, আবার আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন, সমাজের সব, ডক্টর রানা চ্যাটার্জি ডাক্তার, ডক্টর আমাদের একের পর এক ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বিভিন্ন পেশা থেকে, রঞ্জিত পাজার মতো ভারত বিখ্যাত চিকিৎসক তৃণমূলের সাংসদ ছিলেন, বিভিন্ন আইপিএস অফিসার, আইএএস অফিসার, বিভিন্ন পেশার থেকে তারা রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। এটাই হওয়া উচিত। গণতন্ত্রে, সুস্থ গণতন্ত্রে সব পেশার মানুষ রাজনীতিকে সমৃদ্ধ করবেন, সেই ভাবনা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নমিনেশন দিয়েছেন। যদি কারুর কোথাও ভুল বোঝাবুঝি অবকাশ থেকে থাকে সেটা নেত্রী নিজে দেখছেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মিমি চক্রবর্তীর যেটুকু যদি কোনো অভিমান হয়ে থাকে সেটা নেত্রী নিজে বলেছেন, ওটা আমি টেক কেয়ার করে নেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। মিমি নিজের সংসদ তহবিলের টাকা বরাদ্দ করেছেন, তার হিসেব দিয়েছেন এবং সেই টাকায় কাজ হয়েছে ডেভেলপমেন্টে। আগামী দিন কী হবে সেটা নেত্রীর দিকে দেখুন, অপেক্ষা রাখুন। এইটুকু বলতে পারি, বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই একটা অন্য ধরনের, অন্য ঘরানার রাজনীতি, একঝাঁক উজ্জ্বল তরুণ তরুণী, সমাজের বিভিন্ন পেশার থেকে আসা মানুষ, তাদেরকে কাজে লাগিয়ে, তাদের যেমন ব্রাত্য বসুর মতো মানুষ, এই ধরনের নাট্যকার, তিনি আজকে রাজ্যের মন্ত্রিসভাকে অলঙ্কৃত করেছেন। ডক্টর অমিত মিত্র ফিকির সেক্রেটারি জেনারেল ছিলেন, সেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভাকে অলঙ্কৃত করেছেন। তো এই এত মানুষের, এত গুণের সমাহার মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভাই দেখিয়েছে সবাইকে সম্মান দিয়ে কাজ করতে। তা আগামী দিনেও নিশ্চিতভাবে এই ধারা বজায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন বিজেপি বিরোধী যে সরকার হবে, সেই সরকারের মূল চালিকা শক্তি ভারতবর্ষের বুক থেকে বাংলা পথ দেখো। ছোট্ট করে একটু জেনে নেব যে এই বনিবনা বোঝানো, এই দুটো শব্দবন্ধ যখন পেলাম তখন তার প্রসঙ্গ টেনে একটু ছোট্ট একটু জিজ্ঞাসা থাকবে, জেনে নেওয়া থাকবে। নিজেই তো বোঝাতে পারছেন না অভিষেক ব্যানার্জিকে, একটা চিড়বে রাজনৈতিক মহলের প্রশ্ন, একই মঞ্চ শেয়ার করছেন না, কখনো আলাদা, কেউ ডায়মন্ড হারবারের দিকে দৌড়চ্ছে তো কেউ অন্যদিকে। বিষয়টা কি এখানেও একটা চিড় দেখা যাচ্ছে? আপনাকে কে বলল যে নিজেকে বোঝাতে পারছেন না? আপনার কানে কানে কেউ এসে বলে গেছে? ধরুন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যখন দিল্লিতে গেছিলাম 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর, সেই মঞ্চে তো নেত্রী ছিলেন না। তার মানে কি নেত্রী সেই আন্দোলনকে সমর্থন করেননি? নেত্রী নিজে ফোনে বার্তা দিয়েছেন, তারপরে যখন রাজভবনের সামনে ধর্ণা হয়েছে নেত্রী নিজে আশীর্বাদ করেছেন, অভিষেককে নিজে রিকোয়েস্ট করেছেন যে সামনে যেহেতু পুজো আছে এখন ধর্ণাটাকে আপাতত সাসপেন্ড রাখতে, তারপরে আবার আন্দোলন হবে। সেই আন্দোলন নিজে নেত্রী কন্টিনিউ করছেন। এবং অভিষেক, তখন আমাদের পার্লামেন্ট চলছে, বাজেট অধিবেশন চলছে, এবং তারপরে আপনারা জানেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে রাষ্ট্রপতি প্রাক্তন রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা বিশেষ বৈঠক ছিল। সেই বৈঠকে দলের পক্ষ থেকে যে বক্তব্য, সেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করছিলেন। তাই এটার মধ্যে কোনো জল্পনা নেই। মমতা দিয়ে বনাম অভিষেক নয়, মমতা ব্যানার্জি এবং অভিষেক তৃণমূল কংগ্রেসের সম্পদ, এবং এরাই পারে বিজেপিকে মাটি ধরিয়ে দিতে হাতে। যারা বলেছিল আপকি বার 200 পার, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তাদের পগার পার করে দিয়েছিল বাংলা। যারা বলেছিল 2 মই দিদি গেই, 2 মই ও মোদি জো গেই, অল লটকে বাঙ্গাল নাই। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো। বাংলা 21-এ দেখিয়েছে, 24-এ গোটা ভারত দেখাবে।